এবারের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়ার্কশিটগুলোতে যে ফর্মুলাগুলো থাকে সেগুলোকে দেখা যায়। আসলে আমরা অনেক সময় অনেক ওয়ার্কশিটে কাজ করি। আমাদের ক্ষেত্রে হয়তো মনে হয় সবকিছুই ডেটা। কিন্তু আমার আগে অন্য কেউ হয়তো সেই ওয়ার্কশিটটা ব্যবহার করেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফর্মুলা বা ফাংশন সে ব্যবহার করে রেখেছে। এখন শুধুমাত্র না জানার কারণে আমি হয়তো সেই ফর্মুলাটাকে ডিলিট করে ফেলছি। তো কাজের শুরুতে এটা দেখে নেওয়া ভালো যে আমি একটা ওয়ার্কশিট যেটা পেয়েছি সেখানে কোথায় কোন ফিল্ডে কোন সেলে ফর্মুলা আছে। তো এটার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে এক্সেলের 1/4 ফাইলটাকে ওপেন করেছি। ওয়ার্কশিট ওপেন আছে। এখানে ইনভেন্টরি লিস্ট। আমরা হোম ট্যাব থেকে যদি ফর্মুলাস ট্যাবে আসি এবং এখানে শো ফর্মুলাস বলে একটা অপশন আছে, সেখানে যদি ক্লিক করি তাহলে আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে এই শীটে কোথায় কি ফর্মুলা আছে। দেখা যাচ্ছে এখানে কোনো ফর্মুলা নেই। আবার আমরা বাই প্রোডাক্ট কাস্টমার ফিল্টার এখানে যদি আসি, এখানে যদি শো ফর্মুলা দেই, এখানেও আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা নেই, সবকিছুই ডেটা। আবার এটাকে ক্লোজ করে দিলাম। মাই মান্থলি বাজেট এখানে এসে যদি আমরা শো ফর্মুলাস দেই, আমরা এখন খেয়াল করলে দেখতে পাবো যে টোটাল মান্থলি ইনকাম এখানে সাম একটা ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি। টোটাল মান্থলি ইনকাম নিচে আরেকটা আছে। ডিফারেন্সে প্রজেক্টেড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট এগুলো আছে এবং এখানেও আমরা এই পাশেও একই জিনিস দেখতে পাচ্ছি। তখন আমরা সতর্ক হয়ে যাব এবং টোটাল প্রজেক্টেড কস্টের নিচে এখানে সাম করে বিভিন্ন ফর্মুলা দেয়া আছে। আবার প্রত্যেকটার নিচে এখানে আপনার 53 এবং 63 তে এখানে সাবটোটাল দেয়া আছে। তাহলে আমরা যখন শো ফর্মুলাস দিচ্ছি খুব সহজে আমরা ফর্মুলাগুলোকে পেয়ে যাচ্ছি। এই ফর্মুলাগুলোকে নেভিগেট করার আরেকটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে এরকম। আপনি যখন হোম ট্যাবে আছেন, সেখান থেকে আপনি ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এ যদি আসেন, গো টু স্পেশাল এ যদি যান, এই জায়গাতে আপনি এই নোটসের পরিবর্তে যদি ফর্মুলাস দেন, সেখানে নাম্বার, টেক্সট, লজিক্যাল, এরর যেটাই হোক, আপনি যদি এখন ওকেতে প্রেস করেন, এই শীটে কোনো ফর্মুলা নেই। আরেকটা শীটে যদি যান, এখানে ফাইন্ড থেকে আপনি গো টু স্পেশাল এ আসলেন, ফর্মুলাস আপনি চেক করছেন, এটাতেও বলছে নেই। আবার এখানে যখন আসলেন, আপনি যখন এখান থেকে গো টু স্পেশাল এ আসলেন, ফর্মুলাস এ ক্লিক করলেন, ওকেতে ক্লিক করলেন, ঠিক যেই সেলগুলোতে ফর্মুলা আছে শুধুমাত্র সেই সেল, প্রত্যেকটা সেল কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। এটাও আরেকটা ওয়ে। তবে পরীক্ষার ক্ষেত্রে যেটা বলে যে ডিসপ্লে দ্য ফর্মুলা, যখন ডিসপ্লে দ্য ফর্মুলার কথা বলবে তখন আপনাকে ফর্মুলাস ট্যাবে এসে শো ফর্মুলাস এটা অন করতে হবে। তাহলে আপনি খুব সহজে ওপেন করতে পারবেন এবং এই ছোট্ট কাজটি করে দেখা যাবে যে আপনার আ ৩২ থেকে ৩৫ টা যে টাস্ক থাকবে তার ভেতরে একটা টাস্ক খুব সহজেই হয়ে যাবে। তো আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের পরীক্ষার সময় কাজে লাগবে এবং আপনারা এটা ব্যবহার করে সফল হবেন। ধন্যবাদ। একটা ওয়ার্কশিটের নির্দিষ্ট অংশকে প্রিন্ট এরিয়া হিসেবে সেট করতে পারি। কারণ দেখা যায় অনেক সময় আমরা প্রিন্ট করে ফেলি, অপ্রয়োজনীয় অনেক কিছু প্রিন্ট হয়ে যায়, আমরা যেটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না এবং সেইজন্য এই অপশনটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের যে রিসোর্স ফাইল আছে সেখান থেকে এক্সেল 1/4 এটাকে আমরা ওপেন করছি। এই জায়গাতে আমরা ১ম ট্যাব আছে ইনভেন্টরি লিস্ট, ওয়ার্কশ ওয়ার্কশিট ট্যাব, সেখান থেকে আমরা মাই মান্থলি বাজেটে চলে আসব। মাই মান্থলি বাজেটে আসবার পরে এটাকে আমরা ধরা যাক এখন প্রিন্ট করতে চাই। ইউজুয়ালি আমরা যদি এখানে প্রিন্ট দিতে চাই তাহলে যে বিষয়টা এখানে দাঁড়াবে, আমরা যদি প্রিন্টে যাই আমরা দেখব টোটাল জিনিসটা এখানে চলে এসেছে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আমরা এখানকার সবকিছু প্রিন্ট করতে চাই না। আমরা এটাকে একটু বড় আকারে এবং প্রত্যেকটা সেপারেট ভাবে প্রিন্ট করতে চাই। ব্যাপারটা যদি এমন দাঁড়ায় তাহলে আমরা কিভাবে করব সেটা? সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে
আমরা পেজ লেআউটে আসছি। এইখানে ওয়াইড ওয়ান পেজ বা এটাকে অটোমেটিক করছি, হাইট ওয়ান পেজ এটাকেও আমরা অটোমেটিক করছি। নরমাল স্কেলিংয়ে আছে। আমরা যদি আবার ওখানে গিয়ে দেখি, হ্যাঁ, এখন মোটামুটি স্বাভাবিক অবস্থায় আসছে। তো এই জায়গাটায় আমাদের চিন্তা হচ্ছে যে শুধুমাত্র আমরা একটা নির্দিষ্ট পোরশন, অর্থাৎ আমরা ধরা যাক এই ট্রান্সপোর্টেশন, ওপরের প্রজেক্টেড মান্থলি ইনকাম, হাউজিং, ট্রান্সপোর্টেশন, এই এরিয়াটুকুই শুধু প্রিন্ট করতে চাচ্ছি, অন্য কিছু নয়। তাহলে কিভাবে করতে হবে? এই ক্ষেত্রে আমাদেরকে যেই এরিয়াটুকু আমি প্রিন্ট করতে যাচ্ছি সেই পোরশনটা আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ধরা যাক এই প্রজেক্টেড ইনকাম থেকে শুরু করে হাউজিং এবং ট্রান্সপোর্টেশন, এই এরিয়াটুকুকে আমি সিলেক্ট করলাম। করবার পরে আমরা এখানে দেখতে পারি যে উপরে আমাদের হোম থেকে পেজ লেআউট অপশন, সেখানে হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া বলে একটা অপশন রয়েছে, কমান্ড আছে। সেখান থেকে আমরা যদি সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করি এবং বাইরে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই এরিয়াটা হাইলাইট হয়েছে। আসলে এখানে যেহেতু অলরেডি ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে, সেজন্য আমরা ওই হাইলাইটটা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি এখন এখান থেকে পেজ ব্রেক প্রিভিউতে যাই, তাহলে আমরা দেখতে পাবো অন্য সব পার্ট এখানে ডিম দেখাচ্ছে। মানে দেখাচ্ছে এটা আসলে প্রিন্ট হবে না। শুধুমাত্র প্রিন্ট হবে কি? এই পেজ 1 টা প্রিন্ট হবে। এখন আমরা যদি ফাইল থেকে আমরা যদি প্রিন্টে যাই, শুধু আমরা ওই পোরশনটাই দেখতে পাবো। আবার আমাদের যদি এখন মনে হয় যে এই মুহূর্তে আমাদের প্রিন্ট এরিয়াটা প্রয়োজন নেই, আমরা পুরোটা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে প্রিন্ট এরিয়া থেকে যদি আমরা ক্লিয়ার প্রিন্ট এরিয়া করি, তাহলে এটা আবার ঠিক আগের অবস্থায় চলে যাবে। এখন এখানে আরেকটা অপশন রয়েছে। ধরা যাক আমরা এই পার্টটাকে, শুধু এই অংশটাকে প্রিন্ট করতে চাচ্ছি। তো সেখান থেকে আমরা অ্যাড প্রিন্ট, সেট প্রিন্ট এরিয়া করলাম। এখন আমাদের সুযোগ আছে। আমাদের হয়তো এখানে প্রত্যাশা হচ্ছে যে নিচের, একেবারে নিচের যে টোটাল প্রজেক্টেড কস্ট, অ্যাকচুয়াল কস্ট এবং টোটাল ডিফারেন্স, এই অংশটা আমরা প্রিন্ট এরিয়ার ভেতরে নিয়ে আসতে চাই। তাহলে প্রিন্ট এরিয়া থেকে আমরা যদি অ্যাড টু প্রিন্ট এরিয়া দেই, তাহলে ওই পোরশনটাও অ্যাড হবে, কিন্তু সেপারেট আরেকটা পেজ হিসেবে অ্যাড হবে। এইবার আমরা যদি ফাইল থেকে প্রিন্টে দিয়ে আমরা যদি এখন প্রিভিউ দেখি, এইখানটায় আমরা পেজ 1 এবং পেজ 2 আলাদা আলাদা করে আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের সুযোগ আছে একটা ওয়ার্কশিট থেকে নির্দিষ্ট কিছু অংশকে সিলেক্ট করে সেগুলোকে আমরা প্রিন্ট এরিয়া হিসেবে সেট করতে পারছি। আবার যখন প্রয়োজন নেই, তখন প্রিন্ট এরিয়া থেকে আমরা ক্লিন প্রিন্ট এরিয়া করতে পারছি। আরেকটি বিষয় এখানে যেটা প্রবলেম হয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আমরা এখানে পেটসের এই হেডিংটা এখানে চলে এসেছে। পেটসের হেডিং আমাদের পেজ 1 এর ভেতরে চলে এসেছে। তো আমরা যদি এই পেটসের আগে আমরা একটা যদি পেজ ব্রেক দিতে চাই, তাহলে এটাকে আমরা সিলেক্ট করলাম বা এখানে 57টা সিলেক্ট করলাম এবং প্রিন্ট এরিয়ার ঠিক পাশে ব্রেক আছে, সেখান থেকে ইনসার্ট পেজ ব্রেক যদি দেই, তাহলে কি হবে? এখান থেকে একটা ম্যানুয়াল পেজ ব্রেক তৈরি হয়ে যাবে এই জায়গাটায়। ম্যানুয়াল পেজ ব্রেক তৈরি হলে কি হবে? অটোমেটিক্যালি এই পোরশনটা সেপারেট হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে আমরা আবার নির্দিষ্ট যে পোরশনটা আছে সেটা প্রিন্ট এরিয়ার ভেতরে নিয়ে এসে আমরা সেই অংশটাকে প্রিন্ট করে ফেলতে পারি। তো এভাবেই আমাদের ওয়ার্কশিটের নির্দিষ্ট অংশ এক্স্যাক্ট যেটা আমাদের প্রিন্ট করা দরকার, সেটাকে আমরা সিলেক্ট করে প্রিন্ট এরিয়া হিসেবে ডিফাইন করলে আমাদের অন্যান্য যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলোর প্রিন্ট হওয়ার হাত থেকে আমরা বেঁচে যাব। তো আশা করি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের এক্সামে সহায়ক হবে। ধন্যবাদ। এবারের টিউটোরিয়ালে আমরা দেখব যে একটা ওয়ার্কবুক যেটা রেগুলার এক্সেল ফাইল হিসেবে সেভ থাকে, কিভাবে আমরা
এটাকে এক্সেলের অন্যান্য ফরম্যাট বা অন্যান্য অ্যাপ্লিকেশনের বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারি। এতে করে সুবিধাটা এটাই হবে, একই এক্সেল ফাইল যেটা আমাদের এই এক্সেলে কাজে আসছে, অন্য কারোর সাথে শেয়ার করলে তারা হয়তো সেই ফাইলটাকে অন্য প্রোগ্রামের মাধ্যমেও ওপেন করতে পারবে এবং তার যে কাজটা করার সেটা করতে পারবে। তো আসেন আমরা শুরু করি। আমরা আমাদের কাজ করছি এক্সেল 1.4 ফাইলে। ধরা যাক আমাদের দ্বিতীয় যে পেজটি আছে এই পেজটিকে আমরা অ্যাক্টিভেট করলাম। এখন আমরা যদি ফাইল থেকে সেভ অ্যাজে আসি এবং এখানে ব্রাউজ করি, ব্রাউজ করলে এখানে আমরা এই ফাইলটাকে বিভিন্ন নামে সেভ করতে পারবো, বিভিন্ন আলাদা ফরম্যাটে সেভ করতে পারবো। কি কি ফরম্যাট রয়েছে আমরা এখানে অনেকগুলো ফরম্যাট দেখতে পাবো। তার ভেতরে আমরা যদি একটু ফলো করি, এখানে রয়েছে এক্সেল ম্যাক্রো এনাবেলড ওয়ার্কবুক, এক্সেল বাইনারি 97 2003, তারপরে সিএসভি আছে, এক্সএমএল ডেটা আছে, ওয়েব পেজ আছে, এছাড়া টেক্সট ফাইল, এক্সএমএল, সিএসভি। মূলত এক্সএমএল এবং সিএসভি এবং টেক্সট এগুলোই বেশি। এছাড়া পিডিএফ হিসেবে সেভ করা যায়, এক্সপিএস হিসেবে সেভ করা যায়, আরও বেশ কিছু ফরম্যাট আছে। প্রসেসটা খুব সহজ। ধরা যাক আপনি এটাকে পিডিএফ হিসেবে সেভ করতে চাচ্ছেন, পিডিএফ সিলেক্ট করবেন। তারপর ঠিক যেই লোকেশনে এটাকে রাখতে চাচ্ছেন, আমরা ডেস্কটপে এই রিসোর্স ফোল্ডারে রাখতে চাই, এখানে আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেটা দেবেন এবং তারপরে অপশনসে এসে কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত প্রিন্ট হবে সেটা ডিফাইন করে দেবেন। তারপর যখন ওকেতে প্রেস করবেন এবং সেভে প্রেস করবেন, এটা তখন পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে। এটা একটা ওয়ে। এছাড়া অন্য যেভাবে আমরা সেভ করতে পারি সেই অপশনটা আমরা দেখি। ফাইল থেকে আসছি, আমাদের ফাইল ট্যাবে ক্লিক করার পরে আমাদের এই ব্যাকস্টেজ ভিউ থেকে আমরা দেখতে পাবো এক্সপোর্ট বলে একটা অপশন আছে। এক্সপোর্টে এসে আমরা দেখছি যে ক্রিয়েট পিডিএফ অ্যান্ড এক্সপিএস। ক্রিয়েট পিডিএফ অ্যান্ড এক্সপিএসে আমরা ক্লিক করলাম। আগের মতোই এখানে আসছে। আমরা এখান থেকে পিডিএফ, যেটা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, যেটা আমরা খুব সহজে অন্যকে পাঠিয়ে দিতে পারি এবং মূল ডেটাকে অল্টার করার সুযোগটা কম থাকে এই পিডিএফ ফাইলের ক্ষেত্রে। আমরা রিসোর্স ফাইলে চলে আসছি। এখান থেকে এটাকে রিপোর্ট নাম টাইপ করলাম এবং এখান থেকে আমরা গতবারে অল পেজ না দিয়ে আমরা বললাম 1 থেকে 1 নাম্বার পেজ। চাইলে আমরা এমন হতো যে আমরা যেটুকুকে সিলেক্ট করে আসতাম, সিলেকশন অপশনে আমরা যদি দিতাম তাহলে শুধুমাত্র সিলেকশনটুকুই প্রিন্ট হতো, অথবা এন্টায়ার ওয়ার্কবুক প্রিন্ট হতে পারতো, অথবা অ্যাক্টিভ শিট হতে পারতো। এবং সেক্ষেত্রে আমরা যদি চাইতাম যে প্রিন্ট এরিয়াটাকে ইগনোর করতে, সেটাও এখান থেকে করা সম্ভব। সাথে আরও কিছু প্রপার্টি এখানে অ্যাড হচ্ছে, যেমন ডকুমেন্টস প্রপার্টিজ, তারপর ডকুমেন্টের যে স্ট্রাকচারগুলো রয়েছে অ্যাক্সেসিবিলিটির জন্য সেগুলো প্রিন্ট হবে। আমরা চাইলে এগুলোকে আনচেক করে দিতে পারি। ওকে করলাম এবং পাবলিশ যখন করলাম, পাবলিশের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এটা এক্সপোর্টের মতোই এটা সেভ হয়ে থাকবে। এছাড়া আরও বিভিন্ন ফরম্যাটে সেভ করা যায়। আমরা যদি আবার এক্সপোর্টে আসি, এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট, এটার নিচে চেঞ্জ ফাইল টাইপ আমরা যদি আসি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কবুক, তারপরে অফিস এক্সেল 97 থেকে শুরু করে 2003 ওয়ার্কবুক, যেটা আসলে এক্সেলের আগের একটা ফরম্যাট, যেই ফরম্যাটটাতে আমাদের এই নতুন ফাইলগুলো এক্সেল এসএক্স এটা কাজ করে না। এছাড়া ম্যাক্রো এনাবেলড ওয়ার্কবুক, ফরম্যাটেড, এগুলো বিভিন্ন অপশনে আমরা এখান থেকে সেভ করতে পারি। সেভ অ্যাজ অ্যানাদার টাইপে যখন আমরা প্রেস করি, সেভ অ্যাজ দিলে তখন আবার আমাদের এই অপশনটা চলে আসে এবং এখান থেকে আমাদের সুযোগ থাকে নির্দিষ্ট কোনটা আমরা ব্যবহার করতে চাই সেটাকে ব্যবহার করার। আর পাবলিশে গিয়ে আমরা যদি পাওয়ার বিআইয়ের সাথে কানেক্টেড থাকি, তাহলে পাওয়ার বিআইতে এই জিনিসটাকে, এক্সেলের এই ডেটাটাকে পাবলিশ করার সুযোগ থাকে। তো পরীক্ষাতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফরম্যাটে আউটপুট দিতে বলা হবে। সেই কারণে আমাদের ফাইল থেকে সেভ অ্যাজ বা এক্সপোর্টে গিয়ে এখানে যে সেভ অ্যাজ ফাইল টাইপ আছে সেগুলো আছে কি না, কোনটা চেয়েছে, কোনটা কোন অবস্থায় আছে,
কোন অবস্থানে আছে সেটা যদি আমরা আইডেন্টিফাই করে ফেলি তাহলে আমাদের জন্য এই কাজটা করাটা খুব সহজ হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটি আমাদের পরীক্ষার ক্ষেত্রে এবারের টিউটোরিয়ালে আমরা দেখব আমরা যখন কোনো এক্সেলের শিটকে অথবা পুরো একটা এক্সেল ফাইলকে প্রিন্ট করতে চাইব সেক্ষেত্রে প্রিন্টের কি অপশন আমরা ব্যবহার করতে পারি। যদিও পেজ সেটআপের ক্ষেত্রে বেশ কিছু অপশন আমরা শিখে ফেলেছি, তো কিছু বিষয় কমন পড়বে। আমরা কমন বিষয়গুলোর চাইতে যেগুলো নতুন সেগুলোকেই বেশি এমফাসিস করব। আমাদের এখানে ওপেন আছে এক্সেল 14 ফাইলটি। আমরা ওপেন করে আছি ইনভেন্টরি লিস্ট। এখন আমরা এক্সেলের ফাইল ট্যাবে ক্লিক করে যদি সরাসরি প্রিন্টে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এই পেজটি প্রিন্টের জন্য অলরেডি উপযোগী হয়ে আছে। এটা ল্যান্ডস্কেপ করা আছে এবং নিচে ফুটারে কিছু অপশন দেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চাই। আমরা এই মুহূর্তে প্রিন্টার দেখতে পাচ্ছি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, অর্থাৎ প্রিন্ট করা হলেও এটা মূলত পিডিএফ আউটপুট আসবে। এটা সরাসরি কোনো প্রিন্টারে যাবে না এবং কাগজ আকারে আউটপুট আসবে না। আমরা এখান থেকে ক্লিক করে এখানে আরও অনেকগুলো প্রিন্টার আছে। সেই প্রিন্টারগুলোর মধ্যে ধরা যাক আমার অফিসে এই মুহূর্তে এইচপি লেজার এই প্রিন্টারটা আছে। এই প্রিন্টার অনলাইনে আছে। যদি এখানে অফলাইন লেখা এই মুহূর্তে যেহেতু কানেক্টেড নাই, তো অনলাইন লেখা থাকবে এবং আমি যদি প্রিন্ট দেই তাহলে ওখানে কাগজ থাকলে এবং প্রিন্টারটা অন থাকলে এই ওয়ার্কশিটটা খুব চমৎকারভাবে প্রিন্ট হবে। আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি? এখানে যেটা লেখা আছে সেটিংসে প্রিন্ট অ্যাক্টিভ শিটস, এখান থেকে প্রিন্ট যদি বলি এন্টায়ার ওয়ার্কবুক। অ্যাক্টিভ শিট বলতে এই মুহূর্তে যে শিটটাতে আছে শুধু সেই শিটটাই কিন্তু এখানে প্রিন্ট হবে এবং আমরা দেখতে পাচ্ছি সেটার বিভিন্ন পেজগুলো এখানে চলে আসছে। কিন্তু আমি যখনই এখানে এন্টায়ার ওয়ার্কবুক দেব তখন কি হবে? আমরা দেখতে পাবো যে এই শিটগুলো শেষ হবার পরে অন্য যে ওয়ার্কবুকের শিটগুলো আছে সেগুলোর পেজগুলো আমার এখানে প্রিন্ট হচ্ছে। আবার ধরা যাক আমরা এখানে যদি একটা নির্দিষ্ট কোনো একটা সিলেকশন থাকে শুধু সেটুকু আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে দিতে পারি প্রিন্ট সিলেকশন। যেমন আমরা কিন্তু সিলেক্ট করে এসেছিলাম, এটা সিলেক্ট ছিল। ধরা যাক আমার সিম্পলি এই 16 পর্যন্ত ইনভেন্টরি আইডি 16 পর্যন্ত আমার প্রিন্ট করা প্রয়োজন। এমন যদি প্রয়োজন হয় তাহলে আমি শুধু সেই এরিয়াটাকে সিলেক্ট করে নিলাম। তারপর ফাইল থেকে এখানে প্রিন্টে এসে এখান থেকে আমরা যদি বলে দিই প্রিন্ট সিলেকশন তাহলে আমরা দেখতে পাবো শুধু 16 পর্যন্ত এখানে প্রিন্ট হবে। এবার আমরা আবার আগের অবস্থায় ফিরে আসি। প্রিন্ট অ্যাক্টিভ শিট, এখানে আছে আমার 5টা পেজ, কিন্তু দেখা যাচ্ছে আমার প্রিন্ট প্রয়োজন 2 নাম্বার পেজ থেকে শুরু করে 4 নাম্বার পেজ পর্যন্ত। তাহলে পেজেস যে অংশ আছে সেখানে 2 থেকে শুরু 4 পর্যন্ত এটা যদি আমরা ডিফাইন করে দিই তাহলে শুধু 2, 3, 4 এই কটা পেজই প্রিন্ট হবে, অন্য পেজগুলো প্রিন্ট হবে না। এরপর দেয়া আছে প্রিন্ট ওয়ান সাইডেড, প্রিন্ট বোথ সাইডেড, প্রিন্ট অন বোথ সাইডেড। এটা ফ্লিপ করে অন দ্য লং এজ আর ফ্লিপ করে শর্ট এজ। যদি প্রিন্টারের আপনার এই ফাংশনটা এনেবল থাকে, আপনার প্রিন্টার যদি সাপোর্ট করে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। অ্যাট এ টাইম 2 পেজই আপনার এখানে প্রিন্ট হয়ে আসবে। আর কোলিয়েট বলতে যেটা বোঝায় যে কিভাবে আপনি যখন হয়তো প্রিন্ট করতে চাচ্ছেন মাল্টিপল কপি, আপনার পেজ 3টা, এখানে উপরে লেখা আছে কপিজ, এখানে আপনি কপি বলে দিলেন 3টা। এখন কিভাবে প্রিন্ট হবে? যদি কোলিয়েটেড থাকে তাহলে 1, 2, 3 করে আবার 1, 2, 3 আবার 1, 2, 3 করে 3 কপি প্রিন্ট হবে। কিন্তু আপনি যদি আনকোলিয়েটেড দেন তাহলে 1, 1, 1 করে প্রথমে 3টা, তারপর 2, 2, 2 করে 3টা, তারপর 3, 3 করে 3টা, এভাবে সিরিয়ালি প্রিন্ট হবে। যেভাবে আপনার সুবিধা আপনি এখানে বলে দিতে পারবেন।
ওরিয়েন্টেশনটা আমরা আগেই দেখেছি এবং পেপার সাইজটা আমরা আগেই দেখেছি। পাশাপাশি মার্জিনের অপশনগুলো আমরা দেখে এসেছি এবং ফিট টু কলাম এটা আমরা দেখিয়েছি যেন সুবিধা হয়। এখন ছোট্ট একটা বিষয় আপনাদের এখানে দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে আমরা এখানে দেখছি যে যখন আমরা প্রিন্ট করতে এসেছি, তখন আমি যখন অন্য পেজে যাচ্ছি, সেখানেও কিন্তু টপে আমার ইনভেন্টরি আইডি, নেম, ডেসক্রিপশন এগুলো লেখা আছে। এটা কিন্তু ইউজুয়ালি আসার কথা নয়। এটা কিভাবে সেট করা আছে সেটা আমরা একটু দেখব। আমরা যদি প্রিন্ট টাইটেল বলে একটা অপশন আছে আমাদের হোম থেকে পেজ লেআউটে যাই, প্রিন্ট টাইটেল এখানে যদি যাই আমরা দেখতে পাচ্ছি রোজ টু রিপিট অন টপ এখানে 2x2 দেয়া আছে, অর্থাৎ 2 নাম্বার রোটা প্রত্যেকটা পেজে এটা রিপিটেটিভ ভাবে প্রিন্ট হবে। এখান থেকে আমরা এটাকে তুলে দিয়ে যদি আমরা বলে দিই এই 1 2 3 এই 3টাই এখানে রিপিট হবে। আমি যদি আবার এখান থেকে প্রিন্ট প্রিভিউতে চলে যাই, তো আমরা দেখতে পাবো যে 2 নাম্বার পেজের ক্ষেত্রেও 3 4 প্রত্যেকটা পেজের ক্ষেত্রে 1 2 3 প্রত্যেকটা এখানে প্রিন্ট হচ্ছে। প্রিন্টের প্রিভিউতে আসছে, তার মানে এটা প্রিন্ট হবে। আমাদের ম্যানেজ ওয়ার্কশিট অ্যান্ড ওয়ার্কবুকস ডোমেইনের আমাদের সর্বশেষ অবজেক্টিভের সর্বশেষ যে টাস্কটা সেটা হচ্ছে ইন্সপেক্ট ওয়ার্কবুক ফর ইস্যুস। আমরা এক্সেলে যে ফাইলগুলো তৈরি করি, কারোর সাথে শেয়ার করার আগে সেই ওয়ার্কবুকগুলোতে কোনো রকমের ইস্যু আছে কিনা, যেটা হয়তো তার কম্পিউটারে ওপেন করতে সমস্যা হবে বা আমার পার্সোনাল কিছু জেনে যাবে বা অন্য কোনো প্রবলেম, অ্যাক্সেসিবিলিটি প্রবলেম হবে, এটার জন্য আসলে শেয়ারের আগে চেক করাটা খুব জরুরি। তো সেই চেকটার জন্যই প্রসেসটা হচ্ছে ইন্সপেক্ট ওয়ার্কবুক ফর ইস্যুস। আমরা 1.4 এক্সেলের যে ফাইলটা আছে সেই ফাইলে আছি। আমরা এই ইস্যুসগুলোকে চেক করার জন্য ফাইল ট্যাবে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব ইনফোতে। ইনফোতে আসার পরে আমরা ঠিক প্রোটেক্ট ওয়ার্কবুকের নিচে দেখব চেক ফর ইস্যুস বলে একটা অপশন রয়েছে। চেক ফর ইস্যুসে এসে আমরা ক্লিক করলাম। 3টা অপশন এখানে আছে। ইন্সপেক্ট ডকুমেন্ট, আমরা যদি ইন্সপেক্ট ডকুমেন্টে ক্লিক করি, এখানে একটা কথা বলা আছে যে বিফোর ইউ ইউজ document inspector, make sure you have saved the changes because the document inspector might remove data that you can't restore later. Would you want to save the file now? অর্থাৎ আপনি যদি কোনো কিছু আনচেঞ্জ রাখেন, মানে কিছু একটা পরিবর্তন করে ফেলেন, তাহলে এখন এটা করার পরে ওই ডেটাটাকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। তো এখানে গুড প্র্যাকটিস হচ্ছে ইয়েসে প্রেস করো যদি আসলে আপনি কিছু করে থাকেন যেটা চেঞ্জ করার জন্য। এখন কি চেক করবে এটা কমেন্ট, ডকুমেন্ট প্রপার্টিজ, পার্সোনাল ইনফরমেশন, ডেটা মডেল, কন্টেন্ট অ্যাড ইন, টাস্ক পেন অ্যাড ইন, পিভট টেবল, পিভট চার্ট, কিউব ফর্মুলাস, স্লাইসার, এমবেডেড ডকুমেন্ট, ম্যাক্রো, ফর্ম, ActiveX control, link to other files, real-time data function, Excel survey, defined scenarios, active filter, custom worksheet properties, তারপর hidden names, ink, long external reference, custom XML data, header and footer, hidden rows and columns, hidden worksheet, ইনভিজিবল কন্টেন্ট, এই প্রত্যেকটা এখানে আছে। এখন আমরা যদি জাস্ট নিচে ইন্সপেক্টে ক্লিক দিই, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে সে খুঁজে দেবে যে ডকুমেন্ট প্রপার্টিজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন এখানে আছে, যার ভেতরে অথরের নেম, রিলেটেড ডেট, অ্যাবসলিউট পাথ অফ দ্য ওয়ার্কবুক, ডকুমেন্ট সার্ভার প্রপার্টিজ, কন্টেনিং টাইপ ইনফরমেশন। এগুলো যদি আমরা রিমুভ করে দিতে চাই তাহলে আমরা এখানে রিমুভ অলে ক্লিক করব। এটা চলে যাবে। পিভট টেবল আছে, এটাকে কিভাবে রিমুভ করতে হয় সেই ইনস্ট্রাকশনটা এখানে বলা থাকবে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কাস্টম XML ডেটা,
হেডার অ্যান্ড ফুটার আছে, এখানে ফুটার রয়েছে, আমরা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি, আবার নাও করতে পারি যদি না প্রয়োজন পড়ে। এবং সবগুলো রিমুভ করার পরে আবার রিমুভ হলো কি না এই জন্য রিইনস্পেক্ট বাটনে ক্লিক করে আবার শুরু করার প্রসেসে আসবেন। তখন আবার যদি আপনি ইনস্পেক্টে দেন তখন দেখতে পাবেন শুরুতে যেগুলো ছিল, যেগুলো আপনি ওখান থেকে রিমুভ করে দিয়েছেন, সেগুলো এখানে আর নেই। এটা হচ্ছে ডকুমেন্ট ইন্সপেক্টর একটা অংশ। আমাদের আরও দুটো অংশ আছে। আমরা আবার ইনফোতে আসছি ফাইল থেকে। এখান থেকে চেক ফর ইস্যুজে আমরা যদি চেক অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করি, অ্যাক্সেসিবিলিটির বিষয়টা আসলে কি? অনেক মানুষ আছে যারা ঠিকমতো হয়তো চোখে দেখে না, কানে শোনে না, তারা হয়তো কোনো না কোনো স্পেশাল কম্পিউটার দিয়ে এই এক্সেল ফাইলটাকে রিড করছে, পড়ার চেষ্টা করছে, কাজ করার চেষ্টা করছে, কিন্তু তাদের দেখা যাবে যে কিছু কিছু জায়গা তাদের দেখার জন্য বা বোঝার জন্য সমস্যা। সেই ক্ষেত্রে কিছু ওয়ার্নিং, অ্যাক্সেসিবিলিটি ওয়ার্নিং আছে। তো এই ওয়ার্নিংগুলোকে আপনি প্রত্যেকটাতে ম্যানুয়ালি ক্লিক করে একটা রিকমেন্ডেড অ্যাকশন পাবেন, যে অ্যাকশনে ক্লিক করলে আনমার্জ করলেন, প্রত্যেকটা একটু কষ্ট করে ম্যানুয়ালি করতে হবে। তাহলে সুবিধা যেটা হবে, অ্যাক্সেসিবল পিপল তারা যখন এটাকে অ্যাক্সেস করবে তাদের মেশিনের মাধ্যমে, তারা খুব সহজেই ইনফরমেশনগুলোকে তখন ব্যবহার করতে পারবে। তো এইভাবে আপনি অ্যাক্সেসিবিলিটি ইস্যু আছে কিনা এটা কনফার্ম করে নিতে পারেন যদি ফাইলটা এমন কারোর সাথে শেয়ার করছেন যিনি পিপল উইথ স্পেশাল নিড। এরপরে আপনি ইনফো থেকে এসে চেক ফর ইস্যুজের থার্ড অপশন হচ্ছে চেক কম্প্যাটিবিলিটি। এই জায়গাটায় আমাদের আসলে অটোমেটিকভাবে কাজ করার চাইতে ম্যানুয়ালি কাজ করাটাই বেশি প্রয়োজন। যেমন এই ওয়ার্কশিটে এমন কিছু ফিচার থাকতে পারে যে ফিচারগুলো হয়তো এক্সেলের নির্দিষ্ট একটা ভার্সনে কাজ করে না। যেমন আমরা এখানে অনেকগুলো ফিচার দেখছি যেগুলো হচ্ছে এক্সেল 97 2003-তে কাজ করে না। এগুলোকে আপনি কিভাবে ঠিক করতে পারেন সেটা এখানে ডেসক্রিপশনটা লেখা আছে। আপনি এখান থেকে ফাইন্ড করতে পারেন, আপনি এখান থেকে হেল্প নিতে পারেন এবং সেই হেল্পটা নিয়ে সেইটাকে সলভ করতে পারেন। এখন কি কি লিস্ট আছে বারবার হয়তো আপনার পক্ষে সেই কম্প্যাটিবিলিটি চেকারে দেখা সম্ভব নয়। এই ক্ষেত্রে আপনি যদি কপি টু নিউ শিটে ক্লিক করেন তাহলে একটা শিট হিসেবে পুরো ডেটাটা চলে আসে। অনেক ক্ষেত্রে পরীক্ষাতে এইটাই আসে যে আপনি এই কম্প্যাটিবিলিটি চেক করে একটা নতুন একটা শিটে নিয়ে আসেন এবং এটাই টাস্ক, এবং আশা করি এটা খুব সহজ এবং এটা আপনারা খুব সহজেই করতে পারবেন। তো কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা খেয়াল করি তাহলে খুব সহজেই আমাদের ডকুমেন্টটা আসলে শেয়ারেবল কিনা, অন্য মানুষের সাথে আমি শেয়ার করতে পারবো কিনা এটা আমরা নিশ্চিত করতে পারবো। তো আশা করছি এই ফিচারটি আপনাদের বেশ কাজে আসবে এবং পরীক্ষার সময় আপনাদের এটা বেশ ভালো একটা সহযোগিতা হবে। ধন্যবাদ। তো দেখতে দেখতে আমরা অবজেক্টিভ 1 যে ডোমেইন আছে সেটাকে আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন যেহেতু এটা একটা সার্টিফিকেশন এক্সামের টিউটোরিয়াল, তো এ কারণে আমাদের প্রয়োজন হচ্ছে প্র্যাকটিস টেস্টগুলোকে প্র্যাকটিস করা। তো আমরা আমাদের যে রিসোর্স ফাইল আছে সেই রিসোর্স ফাইলের ভেতরে আমরা যদি অবজেক্টিভ 1-এ আসি, সেখানে 5 নম্বরে যে ফোল্ডার আছে সেখানে দেখতে পাবেন এখানে এক্সেল 15A এবং এক্সেল 15B এরকম দুটো ফাইল দেয়া আছে। এক্সেল 15A আপনি যদি ওপেন করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে বেশ কিছু টাস্ক এখানে করতে বলা হয়েছে। এখানে মোটামুটি আপনার সব মিলিয়ে 6টা টাস্ক আছে এবং সেটা কোথায় করবেন সে পাশে বিভিন্ন ডেটাগুলো এখানে দেয়া আছে। আবার আপনার যদি এখানে এক্সেল 15B-তে আসেন সেখানেও বেশ কিছু কাজ আছে। এখানে অ্যারাউন্ড এখানেও 6টার মতো কাজ আছে। সেইগুলো কার উপরে অ্যাপ্লাই করবেন? সেলস বাই ক্যাটাগরি যে ট্যাব আছে সেইটার উপরে আপনি অ্যাপ্লাই করবেন। তো এই প্রত্যেকটা কাজ চেষ্টা করবেন যে দুটো ফাইলের কাজই যেন আপনি খুব অল্প সময়ে, খুব বেশি হলে 14 মিনিট বা 15 মিনিটের মধ্যে আপনি করে ফেলতে পারেন, সেভাবেই ট্রাই করবেন। এবং করে যদি খুব ভালোভাবে করতে পারেন, আপনার সময়টাকে কমিয়ে আনতে পারেন, তাহলে বোঝা যাবে আপনি
মোটামুটিভাবে আপনার এই পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছেন। তো এখন আমরা চেষ্টা করি সবাই মিলে, এবং এর পরের যে ভিডিও আছে সেই ভিডিওতে আপনি কিভাবে এই কাজটা করতে হতো আসলে সেই প্রসেসটা আপনি জানবেন। আমরা নতুন আরেকটা অবজেক্টিভে চলে আসলাম, ফরম্যাট সেলস অ্যান্ড রেঞ্জ। এখানে আমরা যে জিনিসগুলো শিখব, মার্জ অ্যান্ড আনমার্জ সেলস, modify cell alignment, orientation and indentation, format cells by using format painter, wrap text within cells, apply number formats, apply cell format for the format cells dialog box, apply cell styles এবং clear cell formatting। মূলত এই প্রত্যেকটাই কিন্তু একটা সেলের বিভিন্ন রকমের যে ফরম্যাটিংগুলো হতে পারে, বিশেষ করে এক্সেলে যে স্পেশালাইজড ফরম্যাটিংগুলো আছে সেগুলোর ব্যবহার, এবং এগুলোতে আমরা অনেক বিষয়গুলোও জানবো, এবং পাশাপাশি এগুলো জানার জন্য দেখা যাবে আমাদের শিটগুলোকে আরও সুন্দর করে সাজানো সহজ হবে। তো আসুন শুরু করি। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে এক্সেলের মার্জ এবং আনমার্জ ফিচারটা ব্যবহার করা যায়। তো এই জন্য আমরা এসেছি এক্সেল 2.1 এই এক্সেল শিটটাতে। এখানে আমরা প্রাইস লিস্ট ওয়ার্কশিট এখানে যদি খেয়াল করি, এখানে আছে আইটেম, কোয়ান্টিটি, প্রাইস সহ একটা ছোট্ট একটা টেবিল। এখানে আমরা বেশ কয়েকটা রো ইনসার্ট করে নেই, 3টা রোর মতো আমরা নিচ্ছি ইনসার্ট করে। এখানে উপরে আমরা কোম্পানি, ধরা যাক vTutor, MOS certification, ইনভয়েস আমরা এখানে ক্রিয়েট করতে চাচ্ছি, এবং প্রাইস লিস্টগুলো আমরা এখানে আপডেট করে দিই। এই জায়গাটাতে এখন আমাদের যদি প্রয়োজন পড়ে যে আমরা এই vTutor লেখাটাকে ঠিক মাঝখানে নিয়ে আসব, এখন ABC এই 3টা সেল A1 থেকে শুরু করে AC1 পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। আমরা যদি এখানে সেন্টারে প্রেস করি, আসলে কিন্তু এটা একটা সেলের ভেতরে সেন্টার হচ্ছে A1 এর ভেতরে, কিন্তু একেবারে যদি আমরা মাঝখানে রাখতে চাই তাহলে আমাদেরকে আমাদের এই যে অ্যালাইনমেন্ট আছে হোম ট্যাবের ভেতরে, অ্যালাইনমেন্টের মার্জ অ্যান্ড সেন্টার এখানে ক্লিক করলে এটা ঠিক মাঝখানে চলে আসবে। একইভাবে আমরা যদি MOS সার্টিফিকেশনটাকে সিলেক্ট করি, এখান থেকে আমরা মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করি, মার্জ হবে। আমরা চাচ্ছি যে মার্জ হোক, কিন্তু এইটার অ্যালাইনমেন্টটা ঠিক সেন্টারে আসবে না, এটা বাম পাশেই থাকবে। তখন আমরা এখানে ক্লিক করে মার্জ সেলসে শুধু ক্লিক করতে পারি। মার্জ মূলত আসলে কি করে? মার্জ যে কাজটা করে সেটা হচ্ছে যে সেলগুলোকে একটা সেলে ইউনিফাইড করে ফেলে। 3টা সেল, 5টা সেল বা যতগুলো সেলই থাক না কেন সবগুলো মিলে একটা সেল হয়ে যাবে। এগুলো তো আমরা করে ফেললাম। তো এই কাজটা আমাদেরকে 3 বারে করতে হয়েছে। এটা যদি আমরা চাই যে এটা একবারে করতে চাই তাহলে কিভাবে করতে হবে? আমরা আনডু করে আবার আগের জায়গায় আসছি। আমরা সবগুলোকেই সিলেক্ট করলাম, করবার পরে মার্জ অ্যান্ড সেন্টার থেকে এখানে যদি আমরা মার্জ অ্যাক্রস এই কমান্ডটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো অটোমেটিক্যালি এটা মার্জ হয়েছে। তবে অ্যালাইনমেন্টটা নির্ভর করছে যে লাস্ট কোন অ্যালাইনমেন্ট দেয়া ছিল সেইটার উপরে। আবার আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে যদি আমরা এখানে এসে আনমার্জ সেল বলে একটা অপশন আছে, সেই আনমার্জ সেলে ক্লিক করি তাহলে সেটা আবার আগের অবস্থায় যাবে। এখানে বলা বাহুল্য আমরা মার্জ অ্যাক্রস করে সবগুলোকে মার্জ করেছি, আবার সিলেক্ট করে আমাদেরকে আসলে এত দূর পর্যন্ত যেতে হবে না,
এখানে যে বাটনটা আছে এটা টগল, এটা একবার প্রেস করলে এটা অন হয়, আবার আরেকবার প্রেস করলে এটা অফ হয়। এই টগল বাটন মার্জ সেন্টারে আবার ক্লিক করলেই এই টোটাল জিনিসটা আবার আগের জায়গায় আসবে। তবে একটা ভুলের কাজ কখনো করা যাবে না, এটা একটু খেয়াল রাখতে হবে যে টোটাল যতগুলো ডেটা আছে একাধিক কলামের একাধিক রোয়ের ডেটা আমরা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করবার পরে আমরা যেটা করছি যে এখানে ক্লিক করে সরাসরি আমরা মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে দিলাম অথবা মার্জ সেলস দিয়ে দিলাম। এক্ষেত্রে যেটা হবে সব মিলিয়ে ইউনিফাইড একটা সেল তৈরি হবে এবং সেই সেলটার খুবই প্রভিশন থাকে অটোমেটিক্যালি অন্য যে সেলগুলো আছে সেটার ডেটা ডিলিট হওয়ার, এবং সেটাই এখানে বলছে মার্জিং সেল অনলি কিপস দ্য আপার লেফট ভ্যালু অ্যান্ড ডিসকার্ডস আদার ভ্যালুস। এটাকে ইগনোর করে আমরা যদি ওকে করি তাহলে টপ মোস্ট বা লেফট মোস্ট যেটা ছিল সেটা এখানে থাকবে, বাদ বাকি ভ্যালুগুলো এখানে থাকছে না। তো কাজে এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর এখানে আনমার্জ করার ক্ষেত্রে আমরা এই অ্যালাইনমেন্ট পাশে যে এখানে একটা ডায়লগ বক্স ওপেনার আছে অ্যালাইনমেন্ট সেটিংস, এখান থেকেও যদি আমরা এখানে মার্জ সেলস অপশন আছে এই টেক্সট কন্ট্রোলের পাশে মার্জ সেলস, এখানে যদি আমরা ক্লিক করি, আমরা যদি এখানে ওকে করি তাহলে আবার মার্জ করা সেলগুলো আনমার্জ হয়ে যাবে। অনেক সময় এমন হয় যে আমার ওয়ার্কশিটে আমি জানি না কোথায় কোথায় মার্জ করা আছে, আমি সবগুলোকে আনমার্জ করতে যাচ্ছি, তাহলে এখান থেকে এসে আমাদের এই জায়গা থেকে এসে এখানে ক্লিক করে আমরা আনমার্জ করতে পারি অথবা অ্যালাইনমেন্টে এসে এই জায়গায় যদি টিক থাকে এটাকে আমরা ক্লিন করে দিতে পারি। তাহলে যতগুলো আমাদের মার্জ করা সেল আছে সবগুলো আনমার্জ একটা অবস্থায় চলে আসবে। তো আশা করছি এই ফিচারটি আমাদের কাজে আসবে। ধন্যবাদ। এবারের টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে কিভাবে একটা সেলের অ্যালাইনমেন্ট, ওরিয়েন্টেশন এবং ইনডেন্টেশন আমরা পরিবর্তন করতে পারি। এজন্য আমাদেরকে যে কাজ করতে হবে, আমরা ফিরে আসছি আমাদের এক্সেল 2.1 ওয়ার্কশিটে। এখানে আমরা প্রাইস লিস্ট ওয়ার্কশিটটা নিয়ে কাজ করছি। এই জায়গাটায় আমরা যদি এখন আসি, উপরে লেখা আছে আমাদের ভিটিউটর। এই লেখাটিকে আমরা এটার যদি আমরা অ্যালাইনমেন্ট বলি, আমরা কিছুক্ষণ আগে দেখেছি মার্জিন সেন্টার করা। তো অ্যালাইনমেন্ট বলতে যেগুলো বোঝায় এটা হচ্ছে আমাদের দুই রকমের অ্যালাইনমেন্ট আছে। একটা হচ্ছে অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট রাইট। এটা একটা সেলের ভেতরে হচ্ছে এবং মূলত এটা হরাইজন্টাল একটা অ্যালাইনমেন্ট প্রসেস। কিন্তু এক্সেলে ভার্টিক্যালিও অ্যালাইনমেন্ট করা সম্ভব। ধরা যাক এই সেলটা বেশ বড়, এবার যদি আমরা অ্যালাইন করি সেক্ষেত্রে আসবে অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, আরেকটা হচ্ছে অ্যালাইন বটম। এইভাবে আমরা অ্যালাইন করতে পারবো। আবার টপ লেফট, বটম রাইট, সেন্টার মিডল, এরকমও বিভিন্ন অ্যালাইনমেন্ট এখানে তৈরি করা সম্ভব। এছাড়া আরও কিছু অ্যালাইনমেন্ট আছে যেগুলো আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি। আমরা অ্যালাইনমেন্টের ভেতরে গেলাম, হরাইজন্টাল সেন্টার, সেই সেন্টার থেকে আমরা ইচ্ছা করলে আরও কিছু কাজ করতে পারি। এটাকে আমরা ফিল করতে পারি। ওকে যদি করি তাহলে এটা যেভাবে হোক, যতখানি জায়গা হোক, এটার মধ্যে এটা ফিল করে দেওয়ার চেষ্টা করবে, যেটা বাস্তবিক একটু ওয়েট টাইপের। আমরা আবারও যদি দেখি, এখান থেকে আমরা ফিল করছি, ওকে করছি, এটা কন্টেইন করার চেষ্টা করবে। তারপরে আমরা এখান থেকে যদি ফিলের পরিবর্তে জাস্টিফাই করে দিই তাহলে এটা জাস্টিফাই হিসেবে ট্রাই করবে। তবে ব্যাপারটা হচ্ছে এমন যে জিনিসটা নির্ভর করবে কতখানি দেয়া আছে তার উপরে। এখন আমরা যদি এখানে দেখি, এখানে আমরা এ থেকে শুরু করে
সি পর্যন্ত সিলেক্ট করছি এবং এখানে এসে ক্লিক করে আমরা নিচে অপশনটা ওপেন করছি হরাইজন্টাল থেকে। আমরা যদি এখানে সেন্টার অ্যাক্রস সিলেকশন এখানে ক্লিক করি এবং ওকে করি, তাহলে দেখা যাবে এগুলো কিন্তু স্টিল মার্জ সেল নয় এবং ভি টিউটর লেখাটা কিন্তু আসলে A1-এই আছে, কিন্তু সিলেকশনের মধ্যে সেন্টার্ড হয়েছে। এটাই হলো এটার একটা বিশেষ প্রসেস। আমরা এখান থেকে এই সুবিধাটা নিতে পারি। আর এখানে অন্য যেগুলো আছে ডিস্ট্রিবিউট, ফিল, জাস্টিফাই, রাইট, লেফট ইনডেন্টেড, আমরা যদি লেফট ইনডেন্টেড রাখি তাহলে লেফটে থাকবে, রাইট ইনডেন্টেড দিলে সেটা এখান থেকে রাইটে থাকবে। এবং এই ক্ষেত্রে একটা কাজ করার খুব সুবিধা আছে, সেটা যদি আমরা লেফট ইন্ডেন্ট দেখি আমরা ভালো বুঝতে পারবো। ওকে করলাম। আমাদের এখানে দুটো বাটন আছে, একটাকে বলা হয় ডিক্রিজ ইন্ডেন্ট, একটাকে বলা হয় ইনক্রিজ ইন্ডেন্ট। আমি যদি ইনক্রিজ ইন্ডেন্টে বারবার দিই তাহলে দেখা যাবে যে লেখাটা একটু একটু করে ডান দিকে মুভ করছে, ডান দিকের একটা নিরাপদ দূরত্বে এটা চলে যাচ্ছে। আমরা আবার যদি রাইট সাইডেও ইন্ডেন্ট করি, এখান থেকে কি পরিমাণ ইন্ডেন্ট করতে চাই আমরা এখানে ওকে করে রাখলাম, তাহলে সেই হিসেবে রাইট সাইডে এটা ইন্ডেন্টেশনটা হবে। এবার আসেন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন আমরা কিভাবে ব্যবহার করতে পারবো? আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্টে আসছি। অ্যালাইনমেন্টে আসার পরে এই পার্টে যে পার্টটা আছে এটাকে বলা হয় ওরিয়েন্টেশন, এবং এই ওরিয়েন্টেশনটাকে আমরা বিভিন্নভাবে নিতে পারি। ওরিয়েন্টেশনের আরেকটা অংশ এখানটায় আছে। আমরা জাস্ট এই লেফট, সেন্টার, রাইট এবং টপ, মিডল, বটমের পাশে আমরা ওরিয়েন্টেশনটা দেখতে পাবো। এখানে যদি ক্লিক করি, অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ হতে পারে। আমরা সিলেক্ট করেছিলাম আইটেম, কোয়ান্টিটি, প্রাইস। আমরা এখান থেকে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ দিতে পারছি। আর কি করতে পারছি? আমরা ভার্টিক্যাল টেক্সট দিতে পারছি। এটা বেশ দারুণ। এটা অনেক ক্ষেত্রে আমাদের কাজের জায়গাটা সুবিধা করে দেয়। আর আমরা এখানে কি করতে পারছি? আমরা এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমরা আরও কিছু, যে নির্দিষ্ট কোনো একটা অ্যাঙ্গেলে, খুব অল্প পরিমাণ আমরা অ্যাঙ্গেলে একটা লেখাকে নিয়ে যেতে চাই, ঠিক সেই পরিমাণ মাইক্রোসফট সুযোগ করে দিবে এটাকে, লেখাটাকে নিয়ে যাওয়ার জন্য। আর কি করা যায় এখানটায়? এখানটাতে আমরা ইনডেন্টেশন করতে পারছি, আমরা ওরিয়েন্টেশনটাকে আমরা চেঞ্জ করতে পারছি এবং অ্যালাইনমেন্ট যেগুলো আছে অ্যালাইনমেন্টটাকে অ্যাডজাস্ট করতে পারছি। এখানে একটা জিনিস আছে যেটা হলো শ্রিঙ্ক টু ফিট। শ্রিঙ্ক টু ফিট মানে হচ্ছে কন্টেন্ট যাই হোক এটা যেন যে কোনোভাবে একটা সেলের ভিতরে অ্যাডজাস্ট করে। যেমন হতে পারে যে আমরা কমেন্ট ফর দিস প্রোডাক্ট, কমেন্ট ফর দিস প্রোডাক্ট এটা লেখা হলো। এইটাকে আমরা এখন অ্যালাইনমেন্ট থেকে এসে যদি আমরা শ্রিঙ্ক টু ফিট দিই এবং ওকেতে প্রেস করি, তাহলে দেখা যাবে যে যেভাবে হোক লেখাটার সাইজটা কমিয়ে সেটা ওই D4 সেলের ভেতরে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হয়েছে। তো এই জিনিসটা মূলত হচ্ছে শ্রিঙ্ক টু ফিট। এটাকে আমরা এখান থেকে আনচেক করি যদি, তাহলে ঠিক সেটা আগের অবস্থায় ফিরে আসবে। তো আশা করছি বিষয়টা আপনাদের সকলেরই কাজে আসবে। ধন্যবাদ। আমাদের এই টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে ফরম্যাট পেইন্টারটাকে ব্যবহার করতে হয় বা কোন কোন ক্ষেত্রে আসলে ফরম্যাট পেইন্টারের প্রয়োজন আছে। সাধারণত আমরা বিভিন্ন রকমের ফরম্যাট একটা ওয়ার্কশিটে বা কোনো টেবিলে দিয়ে থাকি, কিন্তু সেটা দেবার ক্ষেত্রে ব্যাপারটা যদি এমন হয় যে সব জায়গায় একই রকমের ফরম্যাটিংটা অ্যাপ্লাই হবে না, বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ফরম্যাটিং অ্যাপ্লাই হবে। যেমন ধরা যাক এখানে আমাদের বেশ কয়েকটা আইটেম আছে, এর ভেতরে আমরা চিন্তা করছি যে আইটেম 1 এবং আইটেম 2 এক রকমের আর আইটেম 3 আরেক
আইটেম 4 আরেক রকমের। তো এটাকে বোঝানোর জন্য আমরা একটু ভিন্ন ফরম্যাটিং এখানে ব্যবহার করব। আইটেম 1 কে আমরা বোল্ড করছি। এটার নিচে একটা খুব হালকা অরেঞ্জ অ্যাসেন্ট 6 লাইটার 80% একটা নাম্বার আমরা দিয়ে রাখছি। এক্সেলের ক্ষেত্রে কিন্তু এসব প্রত্যেকটা কালারের নামটা জানাটা জরুরি। জানা থাকলে আপনার জন্য সুবিধা হবে। আবার আমরা অন্য আরেকটাকে অন্য একটা ফরম্যাটিং করব। এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে এই ফরম্যাটিংটা হয়তো আগে আমরা করে ফেলেছি। এইটা এখন কোয়ান্টিটি প্রাইস আবার নিচের আইটেম কোয়ান্টিটি প্রাইস এখানে প্রত্যেকটাতে এই ফরম্যাটিংটা দিতে হবে। কি করতে পারি আমরা? এই যে সেলটাতে আমাদের এই ফরম্যাটিংটা দেয়া আছে সেখানে সেলটা অ্যাক্টিভ করে রেখে আমরা যদি ফরম্যাট পেইন্টার এখানে ডাবল ক্লিক করি, তারপর কোয়ান্টিটিতে ক্লিক করলাম, প্রাইসে ক্লিক করলাম, আইটেম টু কোয়ান্টিটি প্রাইসে ক্লিক করলাম, দেখা যাচ্ছে একই রকমের ফরম্যাটিং এখানে খুব ইজিলি হয়ে যাচ্ছে। কিন্তু এখন একটা বিপদ হচ্ছে যে আমরা এখন যেখানেই ক্লিক করব ওই ফরম্যাটিং পেইন্টারের কারণে এই ফরম্যাটিংটা সব জায়গাতেই চলে যাবে। যার জন্য আমাদের কি করতে হবে, এই ফরম্যাট পেইন্টার যেখানে আমরা ডাবল ক্লিক করেছি সেখানে সিঙ্গেল ক্লিক করলেই হবে। আবার ব্যাপারটা এমন হতে পারে যে ধরা যাক আমাদের ভিটিউটরে এখানে আমরা একটা বিশেষ ফন্ট ব্যবহার করেছি এবং আমরা এখানে চাচ্ছি যে এই ফরম্যাটিং এখানে যেটা আছে কালার সহ চাচ্ছি এই সেম কালার এবং এই সেম ফরম্যাটিংটা আমাদের কমেন্ট ফর দিস প্রোডাক্টে আসুক। সেক্ষেত্রে কি করব, এটাকে আমরা সিলেক্ট করব করে যদি ফরম্যাট পেইন্টারে এক্ষেত্রে আমরা ডাবল ক্লিক করার চাইতে এখানে সিঙ্গেল ক্লিক করব। আমরা জানি এটা একবারই আমরা ব্যবহার করব। এটা যদি কমেন্ট ফর দিস প্রোডাক্টে ক্লিক করি, এটার উপরে ক্লিক করলে একই ফরম্যাটিংটা অ্যাপ্লাই হবে। তো এমন থাকে যে কন্টিনিউয়াস একই রকম ফরম্যাটিং, সেক্ষেত্রে সিলেক্ট করে টোটালটার উপর অ্যাপ্লাই করলে হবে। কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় যদি ফরম্যাটিংটাকে কপি করে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তখনই আসলে আমাদের এই ফরম্যাট পেইন্টারটা কাজে আসে। তো আমরা আশা করছি এই বিষয়টি আপনাদের পরীক্ষার সময় বেশ কাজে আসবে এবং আপনারা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ। আমরা এবারে দেখব যে কিভাবে র্যাপ টেক্সট যে অপশনটা আছে বা কিভাবে আমরা লেখাকে র্যাপিং করতে পারি একটা সেলের ভেতরে, সেই অপশনটা দেখব। তো আমরা কাজ করছিলাম কিছুক্ষণ আগে প্রাইস লিস্ট, এটা হচ্ছে এক্সেল 2-1 ওয়ার্কবুকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমেন্ট ফর দিস প্রোডাক্ট এই লেখাটা এত বড় হয়ে আসছে যে এটা আমাদের এই D4 সেলটার ভেতরে এটা তুলনামূলকভাবে বড় হয়ে গেছে। আমরা কমেন্ট এখানে এসে এই সেলটাকে সিলেক্ট করে আমরা যদি র্যাপ টেক্সটে ক্লিক করি তাহলে দেখা যাবে অটোমেটিক এটা র্যাপিং হয়ে গেল, অর্থাৎ সেলের যে হোয়াইটটা আছে সেই হোয়াইটের উপরে বেস করে ঠিক যে পরিমাণ থাকা দরকার ঠিক সেই পরিমাণ এখানটায় আছে এবং কমেন্ট ফর দিস প্রোডাক্ট আলাদা আলাদা লাইনে চলে আসছে। এটাকে যদি র্যাপিং আছে এটাকে যদি এখন আনর্যাপ করতে চাই তাহলে এই র্যাপ টেক্সট এটাকে সিলেক্ট করে রেখে র্যাপ টেক্সটের এই অপশনে ক্লিক করলেই আবার এটা ঠিক আগের জায়গায় আসবে। এটাকে র্যাপিং দিয়ে আবার আরেকভাবে আনর্যাপ করা যায়, সেটা হচ্ছে আমরা যদি এই অ্যালাইনমেন্টের এখানে আসি, আসার পরে আমরা এখানে দেখতে পাবো টেক্সট কন্ট্রোল অংশে এখানে র্যাপ টেক্সট দেওয়া আছে। র্যাপ টেক্সটে আমরা ক্লিক করলাম, এবার আমরা ওকে করলাম, তাহলে আবার ঠিক আগের অবস্থায় চলে আসবে। এছাড়া আরেকভাবে টেক্সটকে র্যাপিং করা যায়। ধরা যাক আমার র্যাপিংটা এইভাবে প্রয়োজন যে কমেন্ট ফর
এটা একটা লাইনে থাকবে, দিস প্রোডাক্ট এটা আরেকটা লাইনে থাকবে, কিন্তু একটা সেলের ভিতরেই থাকবে। এটা আমরা কিভাবে করতে পারি? কমেন্ট ফর এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ঠিক ফরের পরে এসে বা ঠিক ফরের পরে যে স্পেসটা দেওয়া আছে সেখানে এসে কার্সরটা রাখলাম। কিবোর্ড থেকে আমাদের অল্টার দিয়ে যদি আমরা এন্টারে প্রেস করি তাহলে দেখা যাবে অটোমেটিক্যালি যতবার আমি এন্টার দেব ততবার এটা নতুন লাইনে যাবে। এবং এটাও র্যাপড কন্টেন্ট, কিন্তু যদি বেশি আসে সেক্ষেত্রে আমাদের লাইনের সংখ্যা বেশি হচ্ছে, কিন্তু ইউজুয়াল হচ্ছে কমফোর্টেবল যখন এটা আমাদের যে পরিমাণ থাকা দরকার সেই পরিমাণ ওয়াইড আছে, তখনই এটা ঠিকভাবে কাজ করবে। তো আশা করি র্যাপ টেক্সটের এই অপশনগুলো আপনাদের কাজে আসবে। ধন্যবাদ। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে এক্সেলে ব্যবহৃত বিভিন্ন নাম্বার এটাকে আমরা বিভিন্ন রকমের ফরম্যাটিং করে থাকি। আমরা যখন অ্যাকাউন্টিং পেপারগুলো ব্যবহার করি বা কোনো শিটের কাজ করি সেক্ষেত্রে কোনোটা থাকে ইউনিট, কোনোটা থাকে প্রাইস, কোনোটা থাকে টোটাল বা কোনোটা থাকে পার্সেন্টেজ। তো এই জিনিসগুলোকে দেখানোর প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে বিশেষ করে যখন আমরা টাকার টাকা ফিগার লিখে সামনে টাকা বা ডলার এই সাইনগুলো ব্যবহার করতে চেষ্টা করি, অনেক ক্ষেত্রে তখন আর সেটা সংখ্যা থাকে না এবং সেগুলোকে যোগ বিয়োগ বা গুণ ভাগ করতেও আমাদের বিভিন্ন রকমের সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে নাম্বার ফরম্যাটটা যদি ব্যবহার করা হয় এটা খুব সহজেই আপনার এই যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোর ক্ষেত্রে যেটার ক্ষেত্রে যে সাইন প্রয়োজন বা যে সিম্বল প্রয়োজন সেই সিম্বলটাকে খুব সহজেই বসিয়ে দেয় এবং তারপরে যেটা থাকে যে খুব তারপরও সেই নাম্বারগুলোকে ক্যালকুলেশন করা যায়। তো কিভাবে করা যায় সেটাই আমরা এই টিউটোরিয়ালে দেখব। আমরা ওপেন করে রেখেছি এক্সেল 2x1, এটার আমরা শিটে আছি অ্যাড বাই কনস্ট্রেইনস। এখানে যদি আসি আমরা দেখছি এখানে বেশ কিছু ডেটা রয়েছে। আমরা এখান থেকে কস্ট পার অ্যাডে এখানে দেখছি অলরেডি ডলার সাইনটা দেয়া আছে। এখানে আমরা যদি খেয়াল করি যে ওপরে লেখা আছে কোথায় আমাদের হোম ট্যাবের নাম্বার যে গ্রুপ সেখানে লেখা আছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ের পরিবর্তে এখান থেকে যদি আমরা জেনারেল দিতাম তাহলে শুধু সংখ্যা থাকতো। এখান থেকে যদি আমরা নাম্বার দিই তাহলে নাম্বার উইথ ডেসিমাল, দশমিকের পরে দুটা প্লেস এখানে আছে। কারেন্সি দিলে সামনে একটা ডলার সাইন আসছে। অ্যাকাউন্টিং দিলেও ডলার সাইন আসে কিন্তু ডলারগুলো একটা পাশে আছে। ডেট টাইম যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা শর্ট ডেট, লং ডেট, টাইম এগুলো ব্যবহার করতে পারবো। পার্সেন্টেজ যদি দিতাম তাহলে পার্সেন্টেজ প্রত্যেকটা বসার পরে পার্সেন্টেজের ভ্যালুটা এখানে বসে এবং এরপরে ফ্র্যাকশন দিলে এটা ফ্র্যাকশন হিসেবে দেখাবে যদি এটা আদতে কোনো ফ্র্যাকশন নয়, আর সায়েন্টিফিক নাম্বার করলে সায়েন্টিফিক নাম্বার হিসেবে দেখাবে। তো আমরা এখান থেকে যদি কারেন্সি করি তাহলে এটা কারেন্সি হয়ে গেল। এখন কারেন্সির ক্ষেত্রে যেটা হচ্ছে যে সামনে যে ডলার সাইনটা আছে সেই ডলার সাইনটাকেও কিন্তু চেঞ্জ করার সুযোগ আছে। কিভাবে? কারেন্সি আপনি সিলেক্ট করেছেন, এখান থেকে যদি মোর নাম্বার ফরম্যাটে আসেন, এখন এই জায়গাতে সিম্বল আছে। সিম্বলটা বিভিন্ন দেশের বিভিন্ন রকমের সিম্বল এই জায়গাটায় আছে, বিভিন্ন রকমের মুদ্রার সিম্বল। এখান থেকে আমরা যদি খুঁজতে থাকি এবং খুঁজতে খুঁজতে একটা সময় আমরা বিশেষ করে সিম্বল যেগুলো আছে সেগুলো যদি আমরা খুঁজতে থাকি এবং খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে আমরা বাংলাদেশি যে টাকা আছে সেই টাকাটা আমরা এখানে পেয়ে যাব। এখানে বাংলাদেশ টাকা। তো টাকার সাইনটা এরা সাধারণত শেষে রেখেছে, আমরা চাইলে এখানেও দিতে পারবো। আর যদি ব্যাপারটা এমন হয় যে এই সিম্বল না, আমরা আমাদের মতো করে একটা সিম্বল ব্যবহার করতে চাচ্ছি যদি প্রয়োজন পড়ে, তাহলে আমরা আবার এই কারেন্সিতে আসবার পরে এখান থেকে মোর নাম্বার ফরম্যাটসে আসছি। এখান থেকে আমাদের কাস্টমে আসতে হবে। এই জায়গাটাতে
আমরা যদি দশমিক দিতে চাই তাহলে একরকম, দশমিক না দিতে চাইলে আরেক রকম। আমরা দশমিক ছাড়াই দেখছি। আমাদেরকে প্রথমে লিখতে হবে 0, এই 0টা লেখা হচ্ছে একটা সংখ্যার জন্য। তারপর আমাদেরকে এখানে ইনভার্টেড কমা, মানে ডাবল ইনভার্টেড যেটা আছে, কোট যেটাকে আমরা বলি, দিয়ে আমরা একটা স্ল্যাশ দিয়ে একটা মাইনাস সাইন বা ইকুয়াল সাইন, যেটা আমাদের কাছে ভালো মনে হয় সেটা দিয়ে আবার কোট বসিয়ে দিতে পারি। এবং নাম্বারের ক্ষেত্রে যেহেতু এটা পাশাপাশি থাকে, এখানে কোনো রকম স্পেস না রাখাই ভালো। এটার অর্থ হচ্ছে যে 0 0 জায়গায় থাকবে, তার সাথে আমাদের ওই স্ল্যাশ সমান চিহ্নটা এখানে এসে বসে যাবে। আমরা ওকেতে প্রেস করি। এখন দেখা যাচ্ছে যে আমরা সেভাবে সাধারণত যেভাবে টাকা লিখি ঠিক সেইভাবে এখানে জিনিসটাকে দেখাচ্ছে। এটা নিয়ে আরও অনেক কাজ করা যায়। আবার যদি আমরা ডেটস যে ট্যাব আছে সেখানে আসি, এখানে ডেটস, এখানে বিভিন্ন রকমের ডেটগুলো দেয়া আছে, সিলেক্ট করলাম। ডেট থেকে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে লং ডেট, আমরা যদি লং ডেট করে দিই, এরকম আমরা একটা অবস্থা দেখব যে অনেকগুলো হ্যাশ সাইন আসছে। এরকম হ্যাশ সাইন দেখলে বুঝতে হবে যে আসলে ওই সেলের ভেতরে যে কন্টেন্ট আছে এটা আসলে এত বড় যে সেলের যে ওয়াইড আছে তার ভেতরে এটা আর দেখানো যাচ্ছে না। এখন বি এটার মাঝখানে যদি এটাকে ড্র্যাগ করে এটা আমরা বড় করতে পারি, তাহলে আমরা খুব সহজেই দেখব যে এখানে মানডে জানুয়ারি 1, 2024। এবং আমি যদি এখানে এডিট করতে যাই তাহলে কিন্তু আমরা সোর্সে যে ডেটা লিখেছিলাম সেই ডেটাটাই আসছে। আর এখন যেটা দেখছি সেটা হলো আমাদের সেলের যে নাম্বার ফরম্যাট, সেই নাম্বার ফরম্যাটটাকে চেঞ্জ করা হয়েছে। তো আশা করছি এটা আপনাদের পরীক্ষার সময় বেশ কাজে আসবে এবং আপনারা খুব সহজভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। এবারে আমরা আমাদের সেল ফরম্যাটিংয়ের জন্য যে সেল ফরম্যাট ডায়ালগ বক্সটা আছে, যেটা ইতিমধ্যে আমরা একাধিকবার ব্যবহার করেছি, সেটা আসলে কি কি অপশন আছে আর কিভাবে কাজে লাগানো যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা যে শিটে কাজ করছিলাম সেটারই আমাদের ওয়ার্কবুক হচ্ছে এক্সেল 2.1 এবং শিট হলো Q1 ট্রাভেল। এখানে আমরা এটাকে ব্যবহার করতে চাচ্ছি। তো ব্যবহার করার ক্ষেত্রে এখন আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে একটা টেবিল আছে সান ফ্রান্সিসকো ট্রাভেল এক্সপেন্সেস, এই জায়গাটাতে আমরা যে এরিয়াটার উপর এটা ব্যবহার করতে চাই সেই স্পেসিফিক এরিয়া আমরা এখান থেকে সিলেকশনে নিয়ে নিতে পারি, যেটা আমরা ব্যবহার করতে চাচ্ছি। 3টা জায়গা থেকে জিনিসটাকে অ্যাক্সেস করা যায়, বাট জিনিসটা একটাই আসে, সেটা হচ্ছে ফন্টের যে ফন্ট সেটিংস আছে সেটা দিলেও এই ফরম্যাট সেলস ডায়ালগ বক্স আসবে, অ্যালাইনমেন্টে দিলেও ফরম্যাট সেলস ডায়ালগ বক্স আসবে, অথবা এখান থেকে যদি নাম্বারেও দেয়া হয় তাও ফরম্যাট সেলস ডায়ালগ বক্স আসবে। মূলত নাম্বারে আমরা দেখেছি যে বিভিন্ন ক্যাটাগরির যে নাম্বারগুলো আছে বা কাস্টম নাম্বার ফরম্যাট আছে সেটা আমরা এখান থেকে দিতে পারি, যেটা বেসিক্যালি আমরা নাম্বারের উপরে এখানে কারেন্সি বা নাম্বার বা জেনারেল বা টেক্সট এগুলো আমরা দিয়ে থাকি। অ্যালাইনমেন্টে এসে আমরা বিভিন্ন রকমের অ্যালাইনমেন্টের কাজ করেছি, এখানটায় আমরা সেগুলোকে ব্যবহার করেছি। ভার্টিক্যালিও বিভিন্ন অ্যালাইনমেন্ট এখানে আছে, যার ভেতরে টপ, সেন্টার, বটম, জাস্টিফাই, ডিস্ট্রিবিউট এগুলো রয়েছে। এইখানে ওরিয়েন্টেশনের কিছু কাজ আমরা এখানে দেখেছি বা করেছি। ফন্ট, এখান থেকে আমরা যে কোনো যে ফন্টটা আমরা এই স্পেসিফিক এরিয়ার জন্য চাচ্ছি সেটার জন্য আমরা ব্যবহার করতে পারি। সেটা কি বোল্ড হবে নাকি বোল্ড ছাড়া হবে, কত সাইজের হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। আর এখান থেকে স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এগুলো আমাদের দেওয়ার সুযোগ আছে। যে জিনিসটা আমাদের দেখা হয়নি সেটা হচ্ছে আমাদের বর্ডার। বর্ডার আমরা ব্যবহার করতে পারি, বিভিন্ন রকমের বর্ডার, বিভিন্ন স্টাইলের বর্ডার। ব্যাপারটা খুব সিম্পল। প্রথম হচ্ছে যে আমাদের লাইনের ভেতর থেকে একটা স্টাইল নিতে হবে, যে কোনো একটা স্টাইল আমরা সিলেক্ট করব। এইখানে বোঝাচ্ছে যে যেটা এরিয়াটা সিলেক্ট আছে সেটার মোটামুটি
দুটো করে যদি সেল দেখা হয়, দুটা কলাম বা দুটো রো হিসেবে দেখা হয়, সবগুলোই লেখা আছে। এখন কিভাবে আমরা ব্যবহার করতে পারি? আমরা ইচ্ছা করলে এখানে নান দেয়া আছে, আমরা প্রথমে একটা আউটলাইন দিয়ে নিলাম, তারপর আমরা ইনসাইডে দিয়ে নিলাম। এখন যদি ওকে করা হয়, এই যে বর্ডার দেয়া হলো, এই বর্ডারটা এটার উপরে অ্যাপ্লাই হবে। আমরা চাইলে এখান থেকে আলাদা, আলাদা স্টাইল দিতে পারি। যেমন হতে পারে যে ডাবল লাইনটা আমরা আউটলাইন হিসেবে দিলাম। সিঙ্গল লাইন কিন্তু সেটার একটা ডিফারেন্ট কালার। এখান থেকে আমরা এই পার্পলের ডিফারেন্ট একটা কালার নিয়ে আমরা ইনসাইডে দিচ্ছি এবং আমরা যদি ওকে করে দিই, দেখা যাবে ওই এরিয়াটা আমাদের এক্স্যাক্ট ওইরকম কালার হয়ে গেছে যেটা আমরা অ্যাপ্লাই করেছি। আমি আবার জিনিসটাকে সিলেক্ট করছি। আমরা আবার নাম্বার ফরম্যাট থেকে বর্ডারে ছিলাম। ইচ্ছা করলে বর্ডার হিসেবে এখানে আপনি এই ডায়াগোনাল যে বর্ডারগুলো আছে সেটাও দিতে পারেন। এটা অনেক ক্ষেত্রে ইউজফুল হতেও পারে, আবার নাও হতে পারে। আপনার ক্ষেত্রে যদি মনে হয় যে না, এটা আপনার দিয়ে এটা আপনার কাছে কমফোর্টেবল লাগছে, এটা দেয়া যেতে পারে এমন আপনার কাছে মনে হচ্ছে, দ্যাট কেস আপনি অবশ্যই এটা দিতে পারেন। তবে দিলে ডায়াগোনালি বিভিন্ন রকমের লাইন চলে আসে এবং সেই লাইনটা হয়তো দেখতে ভালো নাও লাগতে পারে। আমরা আনডু করে আবার নাম্বার ফরম্যাটে আমরা ছিলাম বর্ডারে। বর্ডার থেকে এবার যদি আমরা ফিলে যাই, ফিল কালার, এখানে ব্যাকগ্রাউন্ড একটা ফিল কালার আমরা দিতে পারবো, যেটা অ্যাকচুয়ালি যে ডেটা আছে সেই ডেটার পেছনের কালার। সেরকম একটা কালার এখান থেকে সিলেক্ট করলাম। চাইলে এখানে প্যাটার্ন ব্যবহার করতে পারেন। প্যাটার্নটা বিভিন্ন রকমের প্যাটার্ন আছে। ডটেড প্যাটার্ন আছে, তারপরে গ্রে প্যাটার্ন আছে। যে প্যাটার্নটা আপনার কাছে ভালো মনে হচ্ছে, ধরা যাক আমাদের কাছে ডট প্যাটার্নটা ভালো মনে হচ্ছে, কিন্তু সেটা ব্ল্যাক কালার আছে, কিন্তু কালারটা আপনি ইচ্ছা করলে হোয়াইট করে দিতে পারেন, ইচ্ছে করলে অন্য কোনো একটা কালার করে দিতে পারেন, যেটা আসলে একটা অন্য রকমের একটা ব্লেন্ডিং তৈরি হবে, জিনিসটা হয়তো অন্যরকম দেখাবে। তো আমি যদি ওকে করে দিই, খেয়াল করেন যে কালার হয়েছে, কিন্তু এই কালারের ভেতরে একটা ডটেড একটা ব্লেন্ডিং আছে। এটা দেওয়া যেতে পারে। আর ফাইনালি আরেকটা জিনিস আমরা দেখি, এখানটায় আমরা যদি আবার এই নাম্বার ফরম্যাটে চলে যাই, এখান থেকে আমরা ফিল কালার দেখছিলাম, এখানে ইচ্ছা করলে ফিল ইফেক্ট, বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট ইফেক্টগুলো আছে, সেই ইফেক্টগুলো আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারি যদি এই অপশনটা প্রয়োজন পড়ে। আর প্রোটেকশনের জন্য এটাকে চাইলে আমরা লক করে রাখতে পারি। লকটা আসলে যখন ওয়ার্কশিটটাকে প্রোটেক্ট করা হবে, তখন সেগুলো আর মানে এডিট করা যাবে না, মডিফাই করা যাবে না। কিন্তু সেই লক অপশনটা যদি তুলে রাখি, ওয়ার্কশিটটাকে প্রোটেক্ট করলে সেগুলোকে মডিফাই করা যাবে। হিডেন যদি করে রাখা হয়, তাহলে কি হবে, ওয়ার্কশিটের ডেটা থাকলেও যখন লক বা প্রোটেক্টেড থাকবে, তখন সেটাকে আর এখানটায় দেখাবে না। তাহলে এই যে ডায়ালগ বক্সটা আছে, সেই ডায়ালগ বক্সের ফরম্যাট সেলস ডায়ালগ বক্সের অনেক অপশনই টুলবারে দেওয়া আছে, কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো টুলবারে দেওয়া নেই। সেগুলো এখান থেকে যখন যেটা প্রয়োজন আমরা ব্যবহার করতে পারি। তো আশা করি বিষয়টা আমাদের কাজে আসবে। তো এবং পরীক্ষার সময় আপনারা খুব সহজে এগুলো ব্যবহার করে আপনাদের যে প্রবলেমগুলো আছে অনেকগুলো আপনারা সলভ করতে পারবেন। ধন্যবাদ।